অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনায় সাদাস্রাব বা লিউকোরিয়ার চিকিৎসার উপরে কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথিক ঔষধে সাদাস্রাব খুব ভালোভাবে সেরে যায় এবং স্থায়ীভাবে আরোগ্য হয়। যারা সাদাস্রাবে ভুগছেন, অনেক চিকিৎসা করেছেন, চিকিৎসা করেও কোনো ফলাফল পাচ্ছেন না, আরোগ্য করতে পারছেন না, হতাশ হয়ে পড়েছেন, শরীর ভেঙে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কোথায় চিকিৎসা করবেন কিছু বুঝতে পারছেন না, আপনার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তারা আমার ভিডিওটি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। হোমিওপ্যাথি ওষুধে সাদাস্রাব খুব সহজে এবং দ্রুত আরোগ্য হয়, স্থায়ীভাবে আরোগ্য হয়। যারা হতাশ হয়ে পড়েছেন সাদাস্রাব চিকিৎসা করে, তারা আমার ভিডিওটি খুব ভালো করে শুনবেন এবং আজকের ভিডিও তাদের জন্য। তা চলুন আমি ওষুধ নিয়ে আলোচনা করছি। তবে তার আগে একটা কথা বলি, সাধারণ লোক যারা আমার ভিডিও দেখেন বা শোনেন, তারা আমার ভিডিও দেখে কোনো ঔষধ খাবেন না। অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা করবেন বা ওষুধ খাবেন। আমার ভিডিও দেখে বা আমার আলোচনা শুনে আপনি হোমিওপ্যাথি সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন করতে পারেন, হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে একটি ধারণা অর্জন করতে পারেন। যে চিকিৎসক আপনার চিকিৎসা করছেন, তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে কতটি দক্ষতা সম্পন্ন বা অভিজ্ঞ সম্পন্ন চিকিৎসক, তা আপনি আমার ভিডিও থেকেই বুঝে যেতে পারবেন, আমার ভিডিও থেকে সেই শিক্ষা অর্জন করতে পারবেন। তা চলুন আমি আজকে আমার আলোচনা শুরু করি। আজকের প্রথম ঔষধ হচ্ছে বভিস্টা। শ্বেতপ্রদর-স্রাব, উগ্র ঝাঁঝালো গন্ধ। বভিস্টার শ্বেতপ্রদর-স্রাব বা সাদাস্রাব, উগ্র ঝাঁঝালো গন্ধ, ঘন পাতলা, ডিমের সাদা অংশের ন্যায়, স্বচ্ছ, চটচটে, আঠালো, নানা ধরনের স্রাব দেখা যায়, নানা প্রকৃতির স্রাব দেখা যায়। স্রাবে চুলকায়, বিদাহী, মাসিক ঋতুস্রাবের আগে, সময়ে ও পরে যে কোনো সময় দেখা যায় বা বৃদ্ধি পায়। দুটি মাসিক ঋতুস্রাবের মধ্যবর্তী সময়ে শ্বেতপ্রদর-স্রাব দেখা দেয়। অনেক সময় মাসিক ঋতুস্রাব হবার নির্দিষ্ট সময়ে তা মাসিক স্রাব দেখা না দিয়ে সাদাস্রাব দেখা দেয় এবং প্রচুর পরিমাণে সাদাস্রাব হতে থাকে। চলাফেরা করলে, হাঁটতে থাকলে সাদাস্রাব বেশি হয়। কোমরে পোশাক কষে পড়তে পারে না, অস্বস্তি বোধ লাগে, খুবই অসহ্য লাগে। এই জন্য কোমরের বাঁধন ঢিলা করে পড়তে স্বস্তি বোধ করে। এ তো গেল সাদাস্রাবের প্রকৃতি। সাদাস্রাব দেখতে কেমন, কখন বেশি হয়, তার গন্ধ, বিদাহী অবিদাহী ইত্যাদি প্রকৃতি সম্বন্ধে আলোচনা হলো। শুধুমাত্র এই সাদাস্রাবের প্রকৃতিগত লক্ষণের উপর ভিত্তি করে হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করলে সাদাস্রাব আপাতত উপশম পেতে পারেন, আপাতত একটু ভালো বোধ হতে পারে, একটু কমতে পারে, কিন্তু স্থায়ীভাবে আরোগ্য হবে না। এই জন্য সাদাস্রাবের চিকিৎসা সর্বদাই ধাতুগতভাবে লক্ষণ সংগ্রহ করে ঔষধ প্রয়োগ করতে হবে, একটি সদৃশ ঔষধ প্রয়োগ করতে হবে, তবেই সাদাস্রাব স্থায়ীভাবে আরোগ্য হবে। এই
ধাতুগতভাবে একটি সদৃশ ঔষধ নির্বাচন করার অভিজ্ঞতা যে চিকিৎসকের যে যত বেশি, তার কাছে সাদাস্রাবের চিকিৎসায় সাফল্য তত বেশি। তো এই ব্যক্তির ধাতুগত অবস্থাতে তার মানসিকতা কেমন, মানুষ হিসাবে কেমন, ব্যক্তি কেমন দেখতে, এখন সেই বিষয়ে আমাদের ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তা চলুন আমি এখন সেই বিষয়ে একটু আলোকপাত করছি। বহিষ্ঠা ব্যক্তি দেখতে ভীষণ বোকা বোকা ভাব, অপ্রতিভ, জ্ঞান বুদ্ধি তার অনেক কম এবং দেখতে অত্যন্ত সাদাসিধে গোছের সরল মানুষ। তার কথোপকথন এবং কার্যকলাপ দেখে বোকা বোকা বা অকাট্য মূর্খ বলে মনে হয়। বড় বড় চোখ করে একটি স্থানে তাকিয়ে থাকে, অন্যমনস্ক, ভোঁতা বুদ্ধি, তোতলা, বাচাল, অনেক বেশি কথা বলে, অসংরক্ষিত কথোপকথন। যে সমস্ত কথা বলা যায় না, যে সমস্ত কথা প্রকাশ করা সম্ভব না, যে সমস্ত কথা চেপে রাখা দরকার, সেগুলো চেপে না রেখে, মনের মধ্যে জমিয়ে না রেখে খোলা মনে সরল সত্য কথা বলে দেয়। তাতে কে কি মনে করলো না করলো বহিষ্ঠা সেই বিচার বিবেচনা করতে পারে না। মন যা বলতে চায় তা সে বলে ফেলে। হয়তো তাকে শ্বশুর বাড়ি কঠিন অনুশাসনের মধ্যে বসবাস করতে হচ্ছে, ছোটোখাটো ভুলের জন্য তাকে প্রহার করা হচ্ছে, তাকে খারাপ ভাষায় বকাবকি করা হয়, গালিগালাজ করা হয়। সেই সমস্ত কথা বা সেই সমস্ত ঘটনা মনের মধ্যে সংরক্ষণ করতে না পেরে সরল মনে হাসতে হাসতে সব বলে ফেলে। এই সব আচরণ দেখে তাকে বেশ বোকা বোকা ভাব বা মূর্খ মানুষ বলে মনে হয় এবং সাদাসিধের অনুভূতি প্রকাশ পায়। সে বলতে পারে, ডাক্তারবাবু আমাকে তাড়াতাড়ি ছাড়বেন, দেরি হলে শাশুড়ি আমাকে মারবে, স্বামী আমাকে মারবে, যাচ্ছে তাই বাজে বাজে ভাষা দিয়ে গালিগালাজ করবে, আমাকে তো আমার শ্বশুর বাড়ির লোকজন প্রায় মারে, করে হাসবে। সে কিছুই মনে করে না এসব দেখে। সকল জিনিসের খারাপ দিক দেখে, সমালোচনা সে একদম সহ্য করতে পারে না, ঝগড়া করে। সে যে এই বোকা বোকা আচরণগুলো করছে, এগুলো যে করতে নেই, এগুলো মানুষ চোখে খুব খারাপ অনুভূতি দেয়, সেইগুলো তাকে বোঝালে সে বুঝবে না, উল্টে ঝগড়া করবে। ছোঁয়াচে রোগের ভয়, দুর্বলতা, ক্লান্তি, অবসন্নতা, হাতে থেকে জিনিস পড়ে যায়। এই যে ক্লান্তি, অবসন্নতা, হাতে থেকে জিনিস পড়ে যায়, এর কারণে হাতে থেকে জিনিস পড়ে যায়। তাছাড়া সে কোনো বিষয়ের উপর সতর্ক থাকতে পারে না, সাবধান থাকতে পারে না, মনোযোগী থাকতে পারে না, যার জন্যে অন্যমনস্কতার কারণে হাত থেকে জিনিস পড়ে যায়। বহিষ্ঠা ধাতুর মধ্যে রক্তস্রাব প্রবণতা দেখা যায়। যে কোনো জায়গা থেকে প্রচুর পরিমাণে রক্তস্রাব হতে থাকে। খোঁস পাঁচড়া প্রবণতা, তার মধ্যে চুলকানি, ঘা প্যাঁচড়া, একজিমা এগুলো হবার একটা প্রবণতা থাকে, রক্তস্রাবের প্রবণতা থাকে। সেই সঙ্গে সরল ও সাদাসিধে মানুষটি। দেহের বিভিন্ন স্থানে স্নায়বিক যন্ত্রণার সহিত আড়ষ্টতা, সেই জন্য দেহের কোনো অংশ বড় হয়ে যাচ্ছে বলে অনুভূতি হয়। যেমন লিভারটি যেন বড় হয়ে যাচ্ছে, টিউমারটি যেন বড় হয়ে যাচ্ছে, সে নিজে যেন স্থূল হয়ে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে, এই রূপ অনুভূতি হয়। সুরসুরি ভাব দেখা যায়, সেই যে অঙ্গটি বৃদ্ধি পাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে এবং
আড়ষ্ট হয়ে আছে, সেখানে যেন সুরসুরি হচ্ছে, এই রকমের অনুভূতি হয়। এগুলো হচ্ছে মোটামুটি বহিষ্ঠার একটি সংক্ষিপ্ত চিত্র, ধাতুগত চিত্র। এই চিত্রের উপর আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে, অন্যথায় বহিষ্ঠা আপনাকে কোনোভাবেই আরোগ্য করতে পারবে না। এই অভিজ্ঞতা যার যত বেশি, সে তত বেশি রোগী চিকিৎসায় সফলকামী। আমার পরের আলোচিত ঔষধ হচ্ছে বোরাক্স। বোরাক্সের শ্বেতপ্রদর স্রাব দেখতে অনেকটা ডিমের সাদা অংশের মতো এবং গরম অনুভব হয়। স্রাব যখন নির্গত হয় তখন মনে হয় যেন গরম জল বার হচ্ছে। এই লক্ষণটি স্নানের পরে মহিলাদের মধ্যে খুব বেশি দেখা যায়। শুধু এই লক্ষণের ভিত্তিতে বোরাক্স ঔষধ ব্যবহার করা যাবে না। রুগীর মনে হয় যেন দুই পা দিয়ে গরম জলের ধারা বয়ে চলেছে বা গরম জল বার হচ্ছে। তাছাড়া সাবু রান্নার ন্যায় আঠালো স্বচ্ছ হতে পারে। স্রাব হাজাকারক, ক্ষতকারী, চুলকায়। মাসিক স্রাবের পূর্বে, মাসিক স্রাব চলাকালে এবং মাসিকের পরে যে কোনো সময় সাদাস্রাব বৃদ্ধি হতে পারে। এ তো গেল সাদাস্রাবের প্রকৃতি। শুধু এই সাদাস্রাবের উপর ভিত্তি করে ঔষধ প্রয়োগ করা যাবে না। এটি হলো একটি রোগের সাথে সম্পৃক্ত লক্ষণাবলী। আমরা চিকিৎসা করব রোগের নয়। এই জন্যে রোগীর ধাতুগত গতি প্রকৃতির ভিত্তিতে ওষুধ প্রয়োগ করলে তবেই সেই রোগী ওই রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে। বোরাক্সের রোগী অত্যন্ত ভীতু স্বভাবের, অল্পতেই ভয় পায়, অমঙ্গলের আশঙ্কা করে, কোনো কাজ করার সময় অতিরিক্ত উত্তেজিত থাকে। এবং ব্যর্থ হবার ভয়ে উত্তেজিত থাকে। কাজ সম্পন্ন করার ব্যাপারে অনেক বেশি উত্তেজিত থাকে এবং সেই কাজ সম্পন্ন করার পরে উত্তেজনার অবসান হয় এবং আরাম বোধ করে। অসুস্থতার সাথে রোগী অতিরিক্ত মাত্রায় আতঙ্কিত ও স্নায়বিক দুর্বল হয়ে পড়ে। নিম্ন গতিতে আতঙ্ক, শব্দভীতি, অন্ধকার ভীতি, শব্দভীতির সাথে সামান্য শব্দে চমকে ওঠে, এত বেশি স্নায়বিক হয়ে পড়ে। অন্ধকারে ভয়, একাকী ভয়, নিরাপদে থাকার জন্য কাউকে আঁকড়ে ধরে থাকে। সে বোরাক্স ব্যক্তির সাথে খারাপ আচরণ করলে, পরিত্যক্ত করলে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। আঁকড়ে ধরা ব্যক্তিকে সে কখনোই ছাড়তে চায় না। সে সর্বদাই ভয়ে ভয়ে থাকে। সব কিছুর সাথে খারাপ কিছু ঘটনা ঘটে যেতে পারে ভয়ে নিজেকে গুটিয়ে রাখে। এমনকি প্রতিদিনের নিয়মিত কাজ শুরু করতেও ভয় পায়। একেবারে অত্যন্ত আশ্চর্য একটি আচরণ এটি। অতিরিক্ত উৎকণ্ঠিত হয়ে পড়ে এবং ভয়ে ভয়ে কাজ শুরু করে, কিন্তু কাজ সম্পন্ন করার পরে শান্ত হয় এবং উৎকণ্ঠা থেকে মুক্ত হয়। অতিরিক্ত ভীতিগ্রস্তের সাথে সাদাস্রাব, এটি মাথায় রাখতে হবে। ইহার প্রায় জিহ্বাতে ক্ষত লক্ষণ বর্তমান থাকে এবং জিহ্বাতে পুরো সাদা প্রলেপ থাকে। এগুলো হচ্ছে তার বোরাক্সের ধাতুগত গতি প্রকৃতির সংক্ষিপ্ত একটি চিত্র। আপনাকে এগুলোর সঙ্গে রোগীর সাথে মেলাতে হবে। যদি সঠিকভাবে মিলিয়ে বোরাক্স ওষুধকে প্রয়োগ করতে পারেন, বোরাক্সের রোগী সাদাস্রাব থেকে চিরদিনের মতো মুক্তি পাবে। অন্যথায় সাময়িক উপশম পেতে পারে, কিন্তু আরোগ্য হবে না। পরের আলোচিত ওষুধটি হচ্ছে কার্বলিক অ্যাসিড। এই কার্বলিক অ্যাসিড সাদাস্রাবের উপরে কেউ কখনো ব্যবহার করার কথা ভাবতেই পারেন না, কিন্তু কার্বলিক অ্যাসিড সাদাস্রাবের অত্যন্ত ভালো ওষুধ।
এই কার্বলিক অ্যাসিড ওষুধটি কার্বলিক অ্যাসিড থেকেই তৈরি হয়। ছোট ছোট মেয়েদের শ্বেতপ্রদর স্রাব, ছোট ছোট মেয়েদের শ্বেতপ্রদর স্রাব অনেক সময় দেখা যায়। এই রোগী আমরা অনেক সময় পেয়ে থাকি। তো শ্বেতপ্রদর স্রাব প্রচুর পরিমাণে হয়। একটি অল্প বয়সের মেয়ে, ছোট ছোট বাচ্চা মেয়ে, তাদের যদি শ্বেতপ্রদর স্রাব প্রচুর পরিমাণে হতে থাকে, তাহলে তার মায়েরা কত বেশি দুশ্চিন্তায় পড়ে যান, ভীষণভাবে উৎকণ্ঠিত হয়ে পড়েন। সেই মেয়ের সাদাস্রাব আরোগ্য করার জন্য তারা খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়েন, নানান রকমের চিকিৎসা করেন, কিন্তু ফলাফল ভালো পান না, আরোগ্য হয় না। যেভাবেই হোক যেন তেনভাবে ওই সাদাস্রাবকে অদৃশ্য করার চেষ্টা করে, চাপা দেওয়ার চেষ্টা করে মাত্র। কিন্তু আজকে আমি যা আলোচনা করছি তার ভিত্তিতে যদি আপনি ওষুধটি সাদৃশ্য বজায় রেখে নির্বাচন করে ব্যবহার করতে পারেন, সাদাস্রাব স্থায়ীভাবে আরোগ্য হয়ে যাবে এবং সব রকম পেরেশানি থেকে আপনি মুক্ত পেতে পারেন। কার্বলিক অ্যাসিডের সাদাস্রাব হচ্ছে অত্যন্ত হাজাকারক এবং ক্ষতকারী। এই হাজাকারক এবং ক্ষতকারী এগুলো হচ্ছে অনেকগুলো ওষুধের মধ্যে একটি পার্থক্যসূচক লক্ষণ, অর্থাৎ হাজাকারক বা ক্ষতকারী কিছু ওষুধের মধ্যে সাদাস্রাব দেখতে পাওয়া যায়। ক্ষতস্থানে জ্বালা করে, অত্যন্ত দুর্গন্ধ, ওই ক্ষতে অত্যন্ত দুর্গন্ধ এবং সাদাস্রাবেও অত্যন্ত দুর্গন্ধ, অর্থাৎ কার্বলিক অ্যাসিডের সকল স্রাবেই অত্যন্ত দুর্গন্ধ থাকে। মাসিক ঋতুস্রাবের পরে এবং মাসিক ঋতুস্রাবের সময়ে শ্বেতপ্রদর বৃদ্ধি পায়। সমস্ত স্রাবে অত্যন্ত দুর্গন্ধ, রোগী অত্যধিক দুর্বল, বিছানা ছেড়ে উঠতে পারে না। ক্ষত থেকে অত্যন্ত দুর্গন্ধ স্রাব নিঃসরণ, ক্ষতে জ্বালা ফোলা, শ্বাস প্রশ্বাসে ও মুখগহ্বরে দুর্গন্ধ, গলদেশে জ্বালা, শুষ্ক, গিলতে পারে না। তরল খাদ্য সজোরে নাসিকা দিয়ে বার হয়ে আসে। উদরে প্রচুর বায়ু সঞ্চয় এবং যন্ত্রণা। সেপটিক ও ক্যান্সারে ভুগতে থাকা রোগীর মধ্যে এই ধরনের লক্ষণ পাওয়া যায়। এছাড়া দূষিত রোগ ও খারাপ রোগের সাথে এই সমস্ত লক্ষণগুলো দেখা যায়। তবে এই লক্ষণগুলো একই সাথে রোগীর মধ্যে অবস্থান করতে নাও পারে, কিন্তু তার রোগ ভোগের গতি প্রকৃতিতে এই সমস্ত রোগগুলো হবার একটি প্রবণতা থাকে। মাঝে মাঝে কখনো কখনো এই সমস্ত রোগগুলো দেখা গেছে, অথবা এখন খারাপ পরিস্থিতিতে এই লক্ষণগুলো একত্রিতভাবে সব রয়েছে। আমরা যে পাস্ট হিস্ট্রি সংগ্রহ করি, সেই পাস্ট হিস্ট্রি সংগ্রহ করার সার্থকতা বা যুক্তি হচ্ছে এটা, যে অতীত থেকে সে বরাবর কী ধরনের রোগে ভুগেছে। প্রতিটা ব্যক্তি তার রোগ ভোগের, আজীবনের রোগ ভোগের গতি প্রকৃতি, মানসিকতা, স্বভাব, বৈশিষ্ট্য ইত্যাদির সমন্বয়ে তৈরি হয় ধাতুগত অবস্থা বা কনস্টিটিউশন। আমরা জানি পুরাতন রোগের চিকিৎসায় কনস্টিটিউশনাল মেডিসিন প্রয়োগ করতে হয়, অর্থাৎ ধাতুগত ঔষধ ব্যবহার করতে হয়। তো ধাতুগতভাবে লক্ষণসমূহের ভিত্তিতে নির্দিষ্ট সদৃশ ঔষধ নির্বাচন করে রোগীর মধ্যে প্রয়োগ করতে হয়, তবেই সেই রোগী আরোগ্য হবে। কিন্তু তা না করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তার দৈহিক কিছু লক্ষণ ও হ্রাস বৃদ্ধির লক্ষণ ইত্যাদি এগুলো নিয়েই রোগীকে না বুঝে ওষুধ প্রয়োগ করে ওই অবস্থাটা কোনো রকম জাপ্য হয়, স্থায়ীভাবে আরোগ্য হয় না, যার জন্য রোগীরা খুব বেশি পেরেশানিতে ভোগেন। গন্ধে অত্যন্ত সংবেদনশীল। কার্বলিক অ্যাসিড গন্ধে অত্যন্ত সংবেদনশীল। আপনার আর্সেনিকাম অ্যালবাম, কলচিকাম, সিপিয়া এই ধরনের কিছু ওষুধ রয়েছে, তাদের মতো কার্বলিক অ্যাসিডেও গন্ধে অত্যন্ত সংবেদনশীল। খিটখিটে,
মুখ গোমরা, মনমরা, অধৈর্য, আসন্ন রোগের ভয়, এই রোগ থেকে অন্য কোনো রোগ হয়ে যেতে পারে এরকম ভয়, শারীরিকভাবে অত্যন্ত দুর্বলতা, শয্যাশায়ী হয়ে পড়ে হেমাঙ্গতা, অন্যমনস্ক, কথা বলার সময় চমকে ওঠে, অত্যন্ত স্নায়বিক, মানসিক কাজের প্রতি বিতৃষ্ণা, মদ্য এবং উত্তেজক খাবারের প্রতি অভিলাষ, মাথার যন্ত্রণা, ধূমপানে, চা পানে এবং চাপে উপশম হয়, কিন্তু জোরে বাঁধলে এবং মাসিক ঋতুস্রাবের সময় বৃদ্ধি পায়। উদরে বেদনাপূর্ণ বায়ু সঞ্চয়, অত্যন্ত দুর্গন্ধ মল, অধোবায়ুতে তীব্র পচাটে দুর্গন্ধ। এগুলো হচ্ছে কার্বলিক অ্যাসিডের ধাতুগত প্রকৃতিতে রোগের ও রোগের গতি প্রকৃতি ও রোগীর বৈশিষ্ট্য। এগুলোর ভিত্তিতে সাদৃশ্য বজায় রেখে আপনাকে ঔষধ প্রয়োগ করতে হবে, তবেই সুস্থ হবে রোগী, না হলে কিছুই হবে না। মনে হবে যেন হোমিওপ্যাথি ওষুধে কোনো কাজই হয় না, অর্থাৎ বেকার, হোমিওপ্যাথি চিকিৎসা বেকার, এরকম মনে হয়। তো হোমিওপ্যাথির কোনো দোষ নেই। কোনো রুগী যদি আরোগ্য না হয়, কোনো রুগীকে যদি কোনো চিকিৎসক সুস্থ করতে না পারেন, সেটি চিকিৎসকের ব্যর্থতা, হোমিওপ্যাথির ব্যর্থতা নয়। হোমিওপ্যাথি ঠিক জায়গাতেই রয়েছে। আমার পরবর্তী ওষুধ হচ্ছে চায়না। চায়নার শ্বেত প্রদর্শাবের প্রকৃতি বা বৈশিষ্ট্য কেমন কি সেটি দেখব, তার পরপরই চায়না ব্যক্তি দেখতে কেমন, তা নিয়ে আমরা আলোচনা করব। শ্বেত প্রদর, চায়না রোগীর শ্বেত প্রদর্শাব ঘন, পাতলা, দুর্গন্ধ, বিদাহী, চুলকানি, ক্ষতকারী, রক্ত মিশ্রিত, প্রচুর পরিমাণে স্রাব হয়। আবার কম পরিমাণেও স্রাব থাকতে পারে। অনেক সময় মাসিক ঋতুস্রাবের পরিবর্তে প্রচুর পরিমাণে শ্বেত প্রদর্শাব দেখা দেয়, অর্থাৎ যখন মাসিক ঋতুস্রাবের সময় আসে তখন মাসিক ঋতুস্রাব হবে বলে প্রত্যাশা করে, কিন্তু মাসিক ঋতুস্রাব না হয়ে তার প্রচুর পরিমাণে সাদা স্রাব হতে থাকলো এবং মাসিক স্রাব বন্ধ হলো না। সেই সঙ্গে কি পরবর্তী লক্ষণগুলো নিয়ে আসছি। মাসিক ঋতুস্রাবের পূর্বে, সময়ে এবং পরে যে কোনো সময় বৃদ্ধি পেতে পারে। শ্বেত প্রদর্শাবের সহিত হলুদ ও ফ্যাকাশে মুখমণ্ডল এবং শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ও অবসন্নতা, তলপেটে টেনে ধরা, বেদনাপূর্ণ ভারী বোধ, সাদাস্রাব প্রচুর পরিমাণে হবার ফলে বা রক্তস্রাব প্রচুর পরিমাণে হবার ফলে বা মাসিক স্রাব প্রচুর পরিমাণে হবার ফলে রোগী অনেক বেশি দুর্বল হয়ে পড়ে ও কানের ভিতরে টং টং করে আওয়াজ বা শোঁ শোঁ করে আওয়াজ হয়, সঙ্গে পেটে প্রচুর ভাব থাকে। এগুলো হচ্ছে রোগ ভোগের গতি প্রকৃতি বা রোগের সঙ্গে সম্পৃক্ত লক্ষণ। শুধু এই লক্ষণের উপরেই ওষুধ দিলে হয়তো তার দুর্বলতাটা কমবে, কানের মধ্যে শোঁ শোঁ টুং টুং শব্দটা কমবে। রুগী যদি চায়নার না হয় তাহলে বাকি অবস্থাগুলো আরোগ্য হবে না। অর্থাৎ আংশিক সদৃশ, আংশিক উপকার, পুরোপুরি সদৃশ, পুরোপুরি সুস্থ, এটা মাথায় রাখতে হবে। চায়না ওষুধের সকল স্রাব অত্যন্ত দুর্বলকর, শ্রান্তিকর, ক্লান্তিকর। দুর্বলতার সঙ্গে শোথ এবং কানে গুনগুন শোঁ শোঁ শব্দ হয়। নির্দিষ্ট সময়ান্তরে রোগের প্রকাশ একটি বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। উদরে বায়ু সঞ্চয়, কিন্তু বায়ু নিঃসরণে উপশম হয় না। অসুস্থতার সাথে চায়না রোগী কথা বলতে পছন্দ করে না, অল্পভাষী, উদাসীন, একাকী শান্তভাবে থাকতে পছন্দ করে, কাজকর্ম করতে ইচ্ছা করে না, তবে বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করে। কাজকর্মগুলোকে একেবারেই ছেড়ে দিয়ে উদাসীনভাবে বিশ্রামে যায় না, অল্পতেই
উত্তেজিত হয়, মেজাজ বিরক্ত থাকে, তীব্রভাবে কিছু বলতে ইচ্ছা করে। কারোর বিরুদ্ধে যদি উত্তেজিত হয়, রেগে যায়, খিটখিটে হয়ে পড়ে, তখন তার প্রতি তীব্রভাবে কিছু বলতে ইচ্ছা করে, কিছু করতে ইচ্ছা করে, কিন্তু অশান্তি বৃদ্ধি পাবে ভয়ে কিছু না বলে চুপ থাকে। কারণ স্বভাবগতভাবে চায়না ব্যক্তি হচ্ছে ভীরু বা কাওয়ার্ডিক পারসন। লোকে তার সম্বন্ধে বাজে ধারণা করতে পারে ভয়ে সে রাগ প্রকাশ করতে পারে না। সে অনেক বেশি নৈতিকবাদী মানুষ, অর্থাৎ লোকজন তার খারাপ আচরণের বিরুদ্ধে বাজে কথা বলতে পারে, নেগেটিভ কথা বলতে পারে, যা সে পছন্দ করে না। তাই একদিকে ভীরুতা আর অন্যদিকে নৈতিকতাবাদী স্বভাবের কারণে সে তার রাগ প্রকাশ করে না এবং মনের মধ্যে চেপে রাখে, কিন্তু মেজাজ ভিতরে ভিতরে প্রচুর বিরক্ত বা খিটখিটে থাকে। সে জীবনে কিছু উন্নতি করতে চায়, সংসারে কিছু উন্নতি করতে চায়, জীবনে কোনো কিছু উন্নতি করতে চায়, এমনকি তার স্বাস্থ্যেরও উন্নতি করতে আকাঙ্ক্ষা থাকে। স্বাস্থ্যটা একটু মোটা করতে চায়, সুস্বাস্থ্য করতে চায়, চেহারাকে দেখতে সুন্দর বানাতে চায়, ইত্যাদি নানান রকমের ইচ্ছা তার থাকে। সে জীবনে একটি ভালো গায়ক হতে চায়, একজন ভালো ডাক্তার হতে চায়, একজন ভালো মানুষ হতে চায়, স্বনামধন্য ব্যক্তি বনতে চায়, একজন লেখক হতে চায়, যে কোনো কিছু তার হতে হবে। এমনকি তার সন্তানদের ভালো লেখাপড়া শিখিয়ে ভালো পজিশন তৈরি করারও ইচ্ছা তার মধ্যে থাকতে পারে। কিছু না কিছু অভিলাষ তার মধ্যে থাকে। তার কর্মধারার গতিপথে বাধা দিলে তখন সে নিজেকে নির্যাতিত মনে করে। সে স্বাধীনভাবে উন্নতির গতিপথ ধরে লক্ষ্যকে অর্জন করতে চায়। সে অন্যায়ভাবে নির্যাতিত হচ্ছে মনে করে, তাই সে অন্যদের বিরুদ্ধে অভিযোগ করে এবং অন্যদেরকে অবজ্ঞা করে, ঘৃণা করে, তাদের প্রতি মনোযোগী থাকে না, তাদের প্রতি যত্নশীল থাকে না, তাদেরকে এড়িয়ে চলতে চেষ্টা করে। সে মনে করে যে অন্যদের খারাপ আচরণের কারণে, অন্যদের অসহযোগিতার কারণে সে সামনে আগাতে পারছে না, উন্নতির পথে থেমে যাচ্ছে। আর এই থেমে যাওয়া ব্যাপারটাকে সে একদম মেনে নিতে পারে না, একদম পছন্দ করে না। তাই সম্ভব হলে সে ওই ব্যক্তির সাথে দূরত্ব বজায় রাখবে, পৃথক হয়ে যাবে সেও ভালো, তবুও সে নিজেকে এক জায়গায় স্থিত করে রাখতে পছন্দ করবে না। কোনোভাবেই স্থির হয়ে যেতে সে পছন্দ করবে না। সে সবসময় সামনে আগিয়ে যেতে এবং কোনো না কোনো কিছু উন্নতি করতে পছন্দ করে। তো এগুলো হচ্ছে চায়নার অত্যন্ত সংক্ষিপ্ত একটি জীবনধারার গতি প্রকৃতি এবং সাদাস্রাবের সাথে অন্যান্য যে ধাতুগত অবস্থা থাকে তা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো। তো চায়না রোগীর এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর রেখে খুব দক্ষতার সঙ্গে রোগীর মধ্যে থেকে এই লক্ষণগুলো সংগ্রহ করে যথাযথভাবে সদৃশ্যতা বজায় রেখে মেডিসিনটি প্রয়োগ করতে হবে, না হলে কোনো ফলাফল পাবেন না। আংশিক সদৃশ্য বজায় রেখে যদি চায়না রোগীর মেডিসিনটি ব্যবহার করা যায় বা যে কোনো মেডিসিন ব্যবহার করা যায়, তাহলে সামান্য উপশম পেতে পারেন। রোগী এসে হয়তো বলতে পারে যে একটু ভালো আছি, আগের থেকে একটু ভালো আছি, কিন্তু মানসিকভাবে উন্নতি হচ্ছে না।
অথবা পরের বার এসে বলবে যে না আর উন্নতি হচ্ছে না, ওই এক জায়গায় থেমে গেছি। তার মানে কি ওই ব্যক্তির সদৃশ ঔষধ নির্বাচন করা হয়নি, যার জন্য সাময়িকভাবে একটু ভালো বোধ হয়েছে, একটু উপশম পেয়েছে, কিন্তু রোগী আরোগ্য হবে না। এই জন্য পুরাতন রোগের চিকিৎসা করতে গেলে সর্বদাই ধাতুগতভাবে ঔষধ প্রয়োগ করতে হয়। ভিডিও লম্বা করব না, আজকের সাদাস্রাবের আলোচনার পর্বে এই কটি মেডিসিন নিয়েই আলোচনা শেষ করছি। পরবর্তীতে আরও কয়েকটি পর্বে অন্যান্য মেডিসিন নিয়ে আলোচনা করব। আপনারা অপেক্ষা করুন, আরও ভিডিও আপনাদের সামনে চলে আসবে। আলোচনা কেমন লাগছে, আপনাদের কতটা উপকারে আসছে, তা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আলোচনা ভালো লেগে থাকে, তাহলে আপনারা অন্যদের সাথে এই ভিডিও শেয়ার করে তাদেরকে হোমিওপ্যাথি সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন করার সুযোগটি করে দেবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কিছু মেডিসিন নিয়ে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশেষে অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করে আজকের আলোচনা এখানেই শেষ করছি।